তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সুসংগত উৎস সৃষ্টি করার পদ্ধতি। প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে সুসংগত উৎস সৃষ্টি করার পদ্ধতি। তো আমরা গত ক্লাসে জেনেছিলাম যে ব্যতিচার, স্থায়ী ব্যতিচার যদি সৃষ্টি করতে হয় তার একমাত্র প্রধান শর্ত হচ্ছে সুসংগত উৎস। সুসংগত উৎস যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে ব্যতিচার সৃষ্টি হবে না। সেক্ষেত্রে আমরা ব্যতিচারটা দেখতে পাবো না, অর্থাৎ অন্ধকার পটি আলোক পটি যে পরপর সমান্তরালভাবে বিন্যস্ত ছিল সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো না। যদি সুসংগত উৎস না হয়ে থাকে দেখা যাবে যে কোনো জায়গায় যে উজ্জ্বল বিন্দু বা উজ্জ্বল পটি যেখানে গঠন হচ্ছে, পটি যেখানে গঠন হচ্ছে সেখানে দেখা যাবে পর মুহূর্তে কি হবে, অন্ধকার পটি গঠন হবে। আবার যেখানে অন্ধকার সেখানে পর মুহূর্তে আবার উজ্জ্বল পটি বা উজ্জ্বল বিন্দু তৈরি হবে। তাহলে এক্ষেত্রে কি হবে, এত তাড়াতাড়ি কি হবে, উজ্জ্বল বিন্দু অন্ধকারে, অন্ধকার বিন্দু উজ্জ্বল বিন্দুতে পরিবর্তন হবে। তাহলে আমাদের সেটা জিনিসটা লক্ষ্য করতে পারবো না আমরা, আমাদের চোখ সেটাকে ঠিকমতো ডিটেক্ট করতে পারবে না। তার ফলে কি হবে, মনে হবে যেন একটানা একটা উজ্জ্বল রঙের জিনিস তৈরি হয়ে আছে, উজ্জ্বল আলো আমরা দেখতে পাবো। অর্থাৎ সেই ক্ষেত্রে কোনো রকম কোনো ব্যতিচার ঝালোর সৃষ্টি হবে না। তাহলে তার জন্য আমার চাই সুসংগত উৎস। যদি আমরা ব্যতিচার ঝালক দেখতে চাই, অর্থাৎ উজ্জ্বল পটি অন্ধকার পটি যদি আমরা সুস্পষ্টভাবে দেখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে সুসংগত উৎস, অর্থাৎ যে আলোক তরঙ্গ দুটো আসবে তাদের মধ্যে দশা পার্থক্য যেন ধ্রুবক থাকে, তাহলে আমরা কি করব, সেটাকে সুসংগত উৎস বলবো এবং সেই ক্ষেত্রে স্থায়ী ব্যতিচার সৃষ্টি হবে। তো এক্ষেত্রে পর্দায় বা অন্য কোনো স্থানে আলোক তরঙ্গের স্থায়ী ব্যতিচার সৃষ্টি হতে গেলে দুটি সুসংগত উৎসের প্রয়োজন। বলছে সুসংগত যদি না হয় তাহলে কোনো বিন্দু এক মুহূর্তে উজ্জ্বল বিন্দু, পর মুহূর্তে খেবে অন্ধকার বিন্দুতে পরিণত হবে। এই পরিবর্তনটা এত দ্রুত ঘটবে যে কোনো ব্যতিচালের সৃষ্টি হবে না, সব বিন্দু সমান উজ্জ্বল দেখাবে। সেই জন্য আমাদের সুসংগত উৎসের প্রয়োজন। তো এই সুসংগত উৎস বা তরঙ্গগুলোর মধ্যে দশা পার্থক্য যাতে সবসময় ধ্রুবক থাকে, সেই জন্য কি হচ্ছে, কিছু পদ্ধতি অবলম্বন করা হয়েছে, তার সাহায্যে কি সুসংগত উৎস তৈরি করা হয়েছে, কোহেরেন্ট সোর্স। প্রথম হচ্ছে ইয়ংয়ের যে রেখাচিত্র পরীক্ষা ছিল, তিনি কি করেছিলেন, একটাই মাত্র আলোক উৎস নিয়েছিলেন, একটাই মাত্র আলোক উৎস নিয়েছিলেন। এখানে আরো একটা জিনিস বলে রাখি, যে একটা আলোক উৎসের বিভিন্ন বিন্দু আবার সেই ক্ষেত্রে দুটো আলাদা আলাদা রকম সোর্স হতে পারে, কিন্তু তাদের মধ্যে সুসংগত নাও হতে পারে। যেমন একটা টিউবলাইটের দু প্রান্ত থাকতে পারে, দু প্রান্ত থেকে আলো এলেও দু প্রান্তের কিন্তু তরঙ্গের মধ্যে দশা পার্থক্য আলাদা আলাদা হতে পারে এবং পরিবর্তন হতে পারে, সেই জন্য তারাও কিন্তু সুসংগত না হতে পারে। অর্থাৎ একটা সোর্স, সেই সোর্সটা যদি অনেক বড় হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু দু প্রান্তের দুটো আলাদা রকম তরঙ্গ নির্গত হবে, তাদের মধ্যে দশা পার্থক্য কিন্তু সমান হবে না, সবসময় পরিবর্তন হয়ে যাবে। এটা একটা খেয়াল রাখতে হবে। ওই জন্য অনেক সময় যে একটা সোর্সও কিন্তু সুসংগত হতে পারে না যদি সেটা বড় হয়। সেই জন্য কি করেছে ইয়ং, কি করেছিল, একটাই মাত্র সোর্স নিয়েছিল, সেই সোর্স থেকে কি করেছিল, সোর্স থেকে দুটো তরঙ্গ দুদিকে গিয়েছিল এবং এখানে একটা প্রতিবন্ধক রেখেছিল, সেই প্রতিবন্ধকে কি ছিল, দুটো আলাদা আলাদা সরু রেখাছিদ্র ছিল, সেই সরু রেখাছিদ্রের মধ্যে দিয়ে যখন তরঙ্গগুলো গেল এরা তখন সুসংগত হয়ে গেল। এবং এরা কি হচ্ছে, এই জায়গাটায় কি গৌণ উৎস হিসেবে কাজ করতে হবে, এখান থেকে তরঙ্গ যেত এবং কি হচ্ছে, ব্যতিচার সৃষ্টি করতো। তাহলে এই একটা পদ্ধতি আছে যার সাহায্যে কি আমরা সুসংগত উৎস বা কোহেরেন্ট সোর্স তৈরি করতে পারি। এক্ষেত্রে কি হচ্ছে, একটাই সোর্স নিয়েছে, এখান থেকে দুটো আলোক তরঙ্গ গিয়েছে, এখানে একটা এখানে একটা, এই জায়গায় কি সরু রেখাচিত্র, এই জায়গায় একটা সরু রেখাচিত্র, এরা তখন আবার দুটো উৎস হিসেবে কাজ করবে এবং কি উৎস, সুসংগত উৎস হিসেবে কাজ করবে। এই একটা পদ্ধতি আছে। এবার এখান থেকে পর্দাতে যখন পড়বে তখন ব্যতিচার ঝালর আমরা স্পষ্ট দেখতে পাবো। এই একটা পদ্ধতি আছে। আরও একটা পদ্ধতি, সেটা হচ্ছে লয়েডের একক দর্পণ পরীক্ষা। লয়েডের একক দর্পণ পরীক্ষা, তিনি কি করেছিলেন, তিনি একটাই মাত্র সোর্স নিয়েছিলেন, সেই সোর্সে নিচে কি রেখেছিলেন, একটা দর্পণ রেখেছিলেন, সমতল দর্পণ। এবার এই একটা সোর্স, এই সোর্স থেকে একটা আলোক তরঙ্গ এখানে পর্দায় গিয়েছে, এখান থেকে আর একটা কি হচ্ছে, দর্পণে গিয়েছে, দর্পণ থেকে প্রতিফলিত হয়ে এই জায়গায় গিয়েছে। তাহলে কি হবে, এই দুটো সোর্স, দুটো আলোক তরঙ্গ এই জায়গায় মিট করবে, ব্যতিচার সৃষ্টি হবে। এবার একটা জিনিস, এই যে তরঙ্গটা যেটা যাচ্ছে একে যদি আমি পিছন দিকে বাড়াই দেখা যাবে এস ড্যাশ এই জায়গা থেকে আসছে বলে মনে হবে, এর একটা প্রতিবিম্ব এই জায়গায় পড়বে এবং এই যে তরঙ্গটা, এই তরঙ্গটা মনে হবে যেন এস ড্যাশ থেকে আসছে, অর্থাৎ এর একটা অসৎ প্রতিবিম্ব এটা তৈরি হবে এবং দুটো আলাদা রকম সোর্স বলে মনে হবে। এখান থেকে এই তরঙ্গটা যাচ্ছে, এখান থেকে এই তরঙ্গটা যাচ্ছে, এরকম বলে মনে হবে এবং দুটো সুসংগত উৎস আমরা এক্ষেত্রে পাবো। এই একটা পদ্ধতি আছে সুসংগত উৎস সৃষ্টি করার। এখানে একটা সোর্স রেখেছিলাম, এখান থেকে একটা আলোক তরঙ্গ গেল, এখান থেকে আর একটা প্রতিফলিত হয়ে গেল,
এখান থেকে যদি পিছন দিকে বাড়ায় মনে হবে এস ড্যাশ থেকে আসছে, অর্থাৎ এর একটা প্রতিবিম্ব এস ড্যাশ এখান থেকে যেন এই রশ্মিটা যাচ্ছে বলে মনে হবে এবং দুটো আলাদা আলাদা সোর্স বলে মনে হবে। এই একটা পদ্ধতিতে সুসংগত উৎস তৈরি করা যায় যেখানে তরঙ্গগুলোর মধ্যে দশা পার্থক্য ধ্রুবক থাকে। আরও একটা পদ্ধতি আছে যেটাকে বলা হচ্ছে ফ্রেনেলের যুগ্ম প্রিজম পরীক্ষা। এক্ষেত্রে কি করা হয়, এক্ষেত্রে দুটো প্রিজমকে একসাথে জোড়া লাগানো থাকে, দুটো প্রিজমকে একসাথে জোড়া লাগানো থাকে। এবার এখানে কি আছে, একটা সোর্স আছে, এখান থেকে যখন প্রিজমে একটা রশ্মি এদিকে গেল, এখানে প্রতিসরণের পর এইভাবে চলে গেছে সোজা, এখান থেকে কি হবে, এই জায়গায় প্রিজমে গেল, প্রিজমে প্রতিসরণের পর সোজা এভাবে চলে যাবে। এখন এই দুটো রশ্মিকে যদি আমি পিছন দিকে বাড়াই ডট 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 করে, এখানে পিছন থেকে যদি আমি বাড়াই, এখানে কি হবে, মনে হবে যে এখান থেকে একটা আলোক রশ্মি আসছে, এখানে কি হবে, এখান থেকে একটা আলোক রশ্মি আসছে মনে হবে পিছন দিকে যদি বাড়ায়। তাহলে S1 S2 হচ্ছে দুটো অসৎ প্রতিবিম্ব এবং দুটো কি হবে, একটা সুসংগত উৎস হিসেবে কাজ করবে, S1 S2। এবার এগুলো থেকে আমরা আলোক রশ্মিকে পর্দায় ফেলবো, পর্দায় ফেলে আমরা ব্যতিচার সৃষ্টি করতে পারি। একটা পদ্ধতি, তিনটে পদ্ধতি আছে, ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র, লয়েডের একক দর্পণ আর ফ্রেনেলের যুগ্ম প্রিজম। এর সাহায্যে কি করা যাচ্ছে, সুসংগত উৎস তৈরি করা যাচ্ছে। সুসংগত উৎস তৈরি করা গেলে আমরা এখান থেকে ব্যতিচার সৃষ্টি করতে হবে এবং এই ব্যতিচার স্থায়ী ব্যতিচার হবে, সেই ক্ষেত্রে আমরা উজ্জ্বল পটি অন্ধকার পটি স্পষ্টভাবে দেখতে পাবো। আর যদি সুসংগত না হয় তাহলে তাদের মধ্যে দশা পার্থক্য সবসময় পরিবর্তন হবে, আলোক তরঙ্গগুলো দশা পার্থক্য পরিবর্তন হবে, আমরা সুসংগত তোমার হচ্ছে কি উৎস পাবো না, উৎস না পাওয়ার জন্য ব্যতিচার সৃষ্টি হবে না, ব্যতিচার সৃষ্টি না হলে সেগুলোকে আমরা উজ্জ্বল আলোক এভাবে পৃথক করতে পারবো না এবং সমানভাবে উজ্জ্বল মনে হবে। বলছে ইয়ংয়ের পরীক্ষাতে যে ব্যতিচার ঝালক সৃষ্টি হচ্ছে তা তরঙ্গের উপরিপাত থেকে পাওয়া যায়। এছাড়া কি করা যাচ্ছে, এটাকে অনেক সময় তরঙ্গমুখের সাহায্যে ব্যাখ্যা করা যাচ্ছে। কীরকম ভাবে, এ আর বি এই যে দুটো রেখাচিত্র নেওয়া হয়েছিল, দুটো রেখাচিত্র একটা সোর্স থেকে কি হয়েছিল, সোর্স থেকে আলোক তরঙ্গ দুটো রেখাচিত্রে গিয়েছিল, দুটো রেখাচিত্রতে কি হয়েছিল, সেক্ষেত্রে দুটো সোর্স হিসেবে কাজ করছিল আলোক তরঙ্গ। তাহলে এখান থেকে কি হবে, গৌণ তরঙ্গমুখ সৃষ্টি হবে, তরঙ্গমুখগুলো সৃষ্টি হলে এখান থেকেও কি হবে, আরও তরঙ্গমুখ সৃষ্টি হবে। এবার যে জায়গাগুলোতে দেখানো হয়েছে তোমার হচ্ছে কি সোজা যেভাবে গোল গোল করা আছে, যেগুলো কাটা কাটা নেই, যেগুলো হচ্ছে গিয়ে বৃত্তাকার রেখা, একটানা বৃত্তাকার রেখা, এক্ষেত্রে তরঙ্গ মুখগুলো হচ্ছে গিয়ে সমদশায়, ঠিক আছে, এক্ষেত্রে তরঙ্গমূলক কি হচ্ছে, সমদশায় এসেছে, সমদশায়। তাহলে সমদশায় যদি উপরিপাত ঘটে তাহলে সেই ক্ষেত্রে বিস্তারটা হচ্ছে ম্যাক্সিমাম হবে এবং প্রাবল্যটা ম্যাক্সিমাম হবে। আর যেগুলো কাটা কাটা দেখানো হয়েছে, এই যে কাটা কাটা ডট 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 দিয়ে দেখানো হচ্ছে, এই তরঙ্গগুলো, এগুলি তরঙ্গমুখ যেগুলো আছে সেগুলো হচ্ছে বিপরীত দশাতে, বিপরীত দশায় সমাপতিত হয়েছে, বিপরীত দশায় সমাপত হলে সেক্ষেত্রে হচ্ছে তোমার ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে, ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হলে সেক্ষেত্রে বিস্তারটা শূন্য, বিস্তার যদি শূন্য হয় তাহলে সেই ক্ষেত্রে অন্ধকার পটি গঠন হবে। এটাই জিনিসটা ব্যাখ্যা বলছে। এখানে তোমার হচ্ছে কি দেখো, এই জায়গায় এই যে একটা আর এই একটা, এটা এই জায়গায় কি হচ্ছে এ, তারপরে হচ্ছে এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে ডি, এখানে হচ্ছে ই, এখানে হচ্ছে এ সি আর ডি, এগুলো হচ্ছে সমদশা, সমদশায় উপরিপাতের ফলে, সমদশায় উপরিপাত হলে যে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে এই যে পথ পার্থক্যটা হচ্ছে ল্যামডা বাই, এক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে পথ পার্থক্য λ/2 এর যুগ্ম গুণিতক। এখানে এ বিন্দু, এখানে হচ্ছে সি বিন্দু, এখানে হচ্ছে ই বিন্দু, এগুলো হচ্ছে λ/2 এর যুগ্ম গুণিতক হওয়ার জন্য, পথ পার্থক্য হওয়ার জন্য সেক্ষেত্রে হচ্ছে তোমার এখানে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। আর বাকি ডি আছে, এখানে বি আছে, এগুলোতে তোমার হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে। টানা টানা যে রেখাগুলো আছে সেগুলো হচ্ছে সমদশা সমাপতিত হয়েছে তরঙ্গমুখ যেগুলো আছে, ঠিক আছে, আর যেগুলো বিপরীত দশা সেগুলো হচ্ছে কি ডট ডট দিয়ে দেখানো হচ্ছে। এবার যেগুলো সমদশা আছে সেই ক্ষেত্রে কি হচ্ছে যে এখানে পথ পার্থক্য হচ্ছে তো λ/2 এর যুগ্ম গুণিতক, তোমার হচ্ছে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হচ্ছে, আর বাকিগুলোতে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয়েছে। এটাই দেখানো আছে ছবিতে। এই দুটো গৌণ তরঙ্গ হিসেবে কাজ করছে, এখান থেকে তরঙ্গমুখ সৃষ্টি হচ্ছে, গৌণ হিসেবে কাজ করছে, তরঙ্গমুখ সৃষ্টি হচ্ছে, এভাবে যাচ্ছে তরঙ্গমুখগুলো। যেগুলো সমাপাতিত হচ্ছে সমদশায় সেগুলোর ক্ষেত্রে যে গঠনমূলক ব্যতিচার, পথ পার্থক্য হচ্ছে λ/2 এর যুগ্ম গুণিতক, আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে λ/2 এর অযুগ্ম গুণিতক এবং ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হচ্ছে। এরপরে যেগুলো আমরা কিছু নোট দেখব, কিছু নোট বলছে ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় এক বর্ণে আলোর পরিবর্তে সাদা আলো ব্যবহার করলে ব্যতিচার ঝালরের কেন্দ্রস্থিত সাদা রেখা দুদিকে বিভিন্ন রঙের উজ্জ্বল রেখা দেখা যায়। বলছে এক্ষেত্রে যদি আমরা এক বর্ণে আলো, লাল বা নীল বা সবুজ বা হলুদ এরকম যদি না আলো ব্যবহার করে আমরা যদি সাদা আলো ব্যবহার করি তাহলে কি ঘটনা ঘটবে, সাদা আলো ব্যবহার করলে দেখা যাবে যে কেন্দ্রে স্থিত সাদা রেখা যেটা থাকে, কেন্দ্রে যেটা থাকে সে সাদা রেখাটা তো পাবো, সাদা রেখার উভয় পাশে
উভয় পাশে দেখা যাবে উজ্জ্বল রঙের রেখা দেখা যাবে, উজ্জ্বল রঙের রেখা দেখতে পাবো আমরা। সেক্ষেত্রে কি হয় ঘটনাটা, যে সাদা আলো তো আলো না, অনেকগুলো আলোর বর্ণের মিশ্রণ, আলো যেটা তার বর্ণের মিশ্রণ। এবার কি হচ্ছে, প্রত্যেকটা বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য আলাদা আলাদা, প্রত্যেকটা বর্ণের তরঙ্গদৈর্ঘ্য আলাদা যদি হয় তাহলে প্রত্যেকে কি নিজস্ব ব্যতিচার সজ্জা সৃষ্টি করবে, নিজস্ব ব্যতিচার সজ্জা সৃষ্টি করবে। ব্যতিচার সৃষ্টি করার জন্য কি হচ্ছে, ব্যতিচার ঝালরটা কি হবে, রঙিন হবে। এবার যেটা মিডিল পয়েন্ট, কেন্দ্র যে রেখা, সেই রেখাতে কি হবে, প্রত্যেকে সমদশা এখানে আসবে, প্রত্যেকে কি হচ্ছে সমদশায় এসে পৌঁছবে। সমদশায় এসে পৌঁছানোর জন্য সেক্ষেত্রে কি উজ্জ্বল যে সাদা রঙের সৃষ্টি হবে। কেন্দ্রতে যে রেখাটা থাকবে, পরবর্তী ক্ষেত্রে আমরা আসবো দেখবো ছবিটা, কেন্দ্রে যে রেখাটা থাকবে সেটা হচ্ছে সাদা থাকবে, তার আশেপাশে যেগুলোতে আমরা দেখতে পাচ্ছিলাম সাদার দুই পাশে অন্ধকার উজ্জ্বল অন্ধকার, সেগুলোতে কি হবে, রঙিন তৈরি হবে, রঙিন ঝালর সৃষ্টি করবে। ওই জন্য কি হচ্ছে, এক বর্ণের পরিবর্তে যদি আমরা সাদা আলো ব্যবহার করি তাহলে সাদা আলো কেন্দ্রতে সাদা থাকবে, তার উভয় পাশে এই জায়গায় সাদা থাকলো, তার উভয় পাশে দিকে রঙিন, এদিকেও কি হবে, রঙিন তৈরি, মাঝখানটা কি হবে, শুধুমাত্র সাদা দেখতে পাবো। কারণ কি, যে দুটো রেখাছিদ্র আছে সেই দুটো রেখাছিদ্র থেকে ঠিক তোমার হচ্ছে মাঝখানে যে দূরত্বটা, কেন্দ্রস্থিত যে দূরত্বটা সমান, সেই জন্য সেক্ষেত্রে সব যেগুলো রেখা বর্ণগুলো আসবে, আলোগুলো, সেগুলো হচ্ছে সমদশায় উপরিপাত হবে, সমদশায় আসবে, সেজন্য কি হচ্ছে উজ্জ্বল সাদা আলো সৃষ্টি করবে। এই জিনিসটা একটা পয়েন্ট। তারপর হচ্ছে যে ছিদ্র যে দুটো থাকছে, সেই ছিদ্র দুটো একটাকে যদি অস্বচ্ছ ফলক দিয়ে ঢেকে দিলে, যদি অস্বচ্ছ ফলক অর্থাৎ একটা তোমার হচ্ছে গিয়ে রেখা দিয়ে কি হচ্ছে, ছিদ্র দিয়ে, রেখা ছিদ্র দিয়ে আলো প্রবেশ করবে, একটা দিয়ে প্রবেশ করবে না, তাহলে কি হবে, পর্দা যেটা থাকবে সেই পর্দাতে একটাই মাত্র আলো প্রবেশ করতে, পর্দাকে কি একটা নয় আলো উদ্ভাসিত দেখা যাবে, সেখানে কোনো রকম কোনো ব্যতিচার দেখতে পাবো না আমরা। তারপর হচ্ছে যে যদি ঈষৎ স্বচ্ছ কাগজ দিয়ে দিই, এটা পুরোপুরি হচ্ছে কি অস্বচ্ছ ছিল, পুরোপুরি বাধা দিয়ে দিচ্ছিল, এখানে বলছে ঈষৎ স্বচ্ছ, তার মানে কি, তার মধ্যে দিয়ে কিছু পরিমাণ আলো যাবে। তাহলে একটা রেখা ছিদ্রদের মধ্যে দিয়ে কি হচ্ছে, ভালো রকম আলো যাচ্ছে, আর একটার মধ্যে দিয়ে হালকা আলো যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কি হবে, ব্যতিচার ঝালর এক্ষেত্রে কিন্তু সৃষ্টি হবে। কিন্তু এক্ষেত্রে উজ্জ্বল পটি যেটা থাকবে সেটাকে অতটা উজ্জ্বল বলে মনে হবে না, অন্ধকার যেটা সেটাকে অনেকটা অন্ধকার বলে মনে হবে না। তো আমরা আগে দেখেছিলাম একটা ছবি, যে অন্ধকার আর উজ্জ্বল পটি পরপর সমান্তরালভাবে ছিল, যে ছবিটা ছিল সেই ছবিটা কি হবে, একটু ঝাপসা মতো হবে, অর্থাৎ উজ্জ্বল যেটা ছিল কম উজ্জ্বল বলে মনে হবে, আর অন্ধকার যেটা ছিল সেটা হচ্ছে কম অন্ধকার বলে মনে হবে, অর্থাৎ ব্যতিচার ঝালর সৃষ্টি হবে কিন্তু সেটা অতটা স্পষ্ট হবে দেখা যাবে না, ঠিক আছে, একটু ঝাপসা মতো মনে হবে যেন অন্ধকার উজ্জ্বলগুলো ঠিক একটু মিলেমিশে এরকম ব্যাপার মনে হবে। ওই জন্য কি হবে, ঈশ্বর যদি স্বচ্ছ কাগজে ঢেকে দিই ব্যতিচার ঝালর অবশ্যই সৃষ্টি হবে, কিন্তু উজ্জ্বলতাটা কমে যাবে, ঝালরের স্পষ্টতাটা একটু কমে যাবে বলে মনে হবে। এই ছোট ছোট নোটগুলো আমাদের মনে রাখতে হবে। এরপরে যে টপিকটা আসবো, যে ইয়ংয়ের যে দ্বিরেখাচিত্রের পরীক্ষা ছিল, সেই পরীক্ষার সাথে ব্যতিচার ঝালর সৃষ্টি করেছিল, সেই ঝালরের প্রস্থ, ঝালরের প্রস্থ বলতে এটাই বোঝানো হচ্ছে যে সেক্ষেত্রে আমরা আলোকপটি অন্ধকার পটি দেখেছিলাম পরপর সমান্তরালভাবে বিন্যস্ত ছিল, তো পরপর দুটো আলোকপটি বা পরপর দুটো অন্ধকার পটির যে ব্যবধান, সেই ব্যবধানকে বলা হচ্ছে ঝালরের প্রস্থ। পরপর দুটো অন্ধকার পটি বা পরপর দুটো উজ্জ্বল পটির মধ্যে যে ব্যবধানটা, সেই ব্যবধানটাকে বলা হচ্ছে ঝালরের প্রস্থ। তো সেই জিনিসটা আমরা এখানে ক্যালকুলেশন করব। তো এখানে কি হচ্ছে, দুটো রেখাচিত্র নেওয়া হচ্ছে বা দুটো উৎস নেওয়া হচ্ছে, দুটো রেখাচিত্রে কি হচ্ছিল, সেক্ষেত্রে উৎস হিসেবে কাজ করছিল, তাহলে এ আর বি এই দুটো কি, দুটো একবর্ণী সুসংগত আলোক উৎস, অর্থাৎ দুটোর মধ্যে দশা পার্থক্য সমান থাকবে, এটা এ আর বি নিয়েছি আমি। এদের মধ্যে দূরত্ব কত, 2D, ঠিক আছে, তার মাঝামাঝি একটা রেখা আছে, মাঝামাঝি একটা বিন্দু আছে যেটা ও বিন্দু বলা হচ্ছে, ও থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে ডি, আর ও থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে ডি, দুটো ছোট ডি মিলে হচ্ছে 2D, এ আর বি এর মধ্যে দূরত্ব হচ্ছে এটা। এবার কি, এখানে একটা পর্দা রাখা আছে, পর্দাতে ব্যতিচার ঝালর সৃষ্টি হচ্ছে, এবং এই দেখো এ থেকে সি আর বি থেকে সি এই যে দূরত্ব, এই দূরত্ব দুটো হচ্ছে সমান, এসি আর বিসি এই দূরত্ব দুটো সমান হওয়ার জন্য এই সি বিন্দুতে কি হবে, সি বিন্দুতে তোমার হচ্ছে কেন্দ্রীয় যে চরম বিন্দু সেটা বলা হচ্ছে, এবং এক্ষেত্রে তরঙ্গগুলো উৎস দূরে থেকে তরঙ্গগুলো সমদশায় যাত্রা শুরু করে এবং সি বিন্দুতে সমদশায় উপস্থিত হবে, শীতের সমদশায় উপস্থিত হবে, এখান থেকে এই জায়গায়, এখান থেকে এই জায়গায় সমদশায়। কেন, কারণ দুটোর মধ্যে পথ পার্থক্য হচ্ছে সমান, পথ পার্থক্য সমান যদি হয় দশা পার্থক্য
সমান হবে, দশা পার্থক্য সমান হবে, দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তাহলে এই ক্ষেত্রে পথটা যদি সমান হয়, পথের কোনো পার্থক্য না থাকে, দশাটাও কি হবে সমান হবে। তাহলে এ থেকে যে তরঙ্গটা সিতে এলো, বি থেকে যে তরঙ্গ দুটো হলো, দুটো কি সমদশা এদিকে উপরিপাত করবে। সমদশা যদি আসে এই জায়গাটায় কি হবে, সব থেকে উজ্জ্বল আলোর সৃষ্টি হবে। এই জন্য একে বলা হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু বলা আছে, কেন্দ্রীয় চরম বিন্দু। ঠিক আছে, এ থেকে সি আর বি থেকে সি, এ আর বি এর মধ্যে দূরত্ব হচ্ছে 2d, দুটো আলোক বর্ণ উৎস যে সুসঙ্গত এই দুটো, এস পর্দা, সি হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু, আর এ বি হচ্ছে কি, এ বি হচ্ছে দূরত্ব, আর ও হচ্ছে এ বির মধ্যবিন্দু, সেই জিনিসটা আমরা এখানে নিয়েছি। ঠিক আছে, এখন আর একটা জিনিস কি, এখানে যে পর্দা রেখেছি এস, আর এখানে যে সোর্স রেখেছি, এদের দুজনের মধ্যে ডিস্টেন্সটা কত, এদের দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে বড় ডি। এখানে কি আছে, দুটো সোর্স আছে, সে সোর্স আর পর্দা এদের মধ্যে দূরত্ব, লম্ব দূরত্ব কত হচ্ছে ডি, দূরত্বটা কত ডি নিয়েছি। এরপরে কি করলাম, সিতে হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু, সিতে কেন্দ্রীয় চরম বিন্দু, অর্থাৎ এখানে সব থেকে বেশি উজ্জ্বলটা দেখতে পাবো আমি, উজ্জ্বলতাটা, তার চারপাশে কি আছে অন্ধকার আলো, অন্ধকার আলো দেখতে পাবো। এই পাশেও কি হবে অন্ধকার আলো, অন্ধকার আলো, আর সি থেকে এই পাশেও কি হবে নিচের দিকে অন্ধকার আলো, অন্ধকার আলো এভাবে দেখতে পাবো আমরা। তো এখন কি করলাম, সি বিন্দু থেকে এক্স দূরত্বে, সি বিন্দুটা থেকে এক্স দূরত্বে পি একটা বিন্দু নিলাম, সি বিন্দু থেকে এক্স দূরত্বে পি একটা বিন্দু নিলাম। এখন এই পি বিন্দুতে, এখন এই পি বিন্দুতে অন্ধকার বিন্দু সৃষ্টি হবে না উজ্জ্বল বিন্দু সৃষ্টি হবে, সেটা নির্ভর করবে কিসের উপর, এই যে বি থেকে পি আর এ থেকে পি, এই যে দুটো তরঙ্গ যাচ্ছে তাদের দুজনার দশা পার্থক্যের উপর। আবার দশা পার্থক্যটা কিসের উপর নির্ভর করে, পথ পার্থক্যের উপর। পথ পার্থক্য মানে কি, 2 পাই বাই ল্যামডা, তোমার হচ্ছে দশা পার্থক্য সমান হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তাহলে এই যে পি বিন্দুটা উজ্জ্বল হবে না আলোক হবে, সেটা নির্ভর করছে কিসের উপর, দশা পার্থক্যের উপর। দশা পার্থক্যটা আবার কিসের উপর নির্ভর করছে, পথ পার্থক্যের উপর, কারণ দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। যদি পথ পার্থক্যটা ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক হয়, তাহলে পিটা কি হবে, উজ্জ্বল বিন্দু হবে। যদি অযুগ্ম গুণিতক হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, অন্ধকার বিন্দু হবে। সেটা আমরা আগে জেনেছি, আগে গণনা করেছি। তাহলে বি থেকে একটা আলোক রশ্মি যাচ্ছে পিতে, এ থেকে যাচ্ছে একটা পিতে, এই দুটো রশ্মির মধ্যে পথ পার্থক্যটা যদি ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক হয়, তাহলে সেই ক্ষেত্রে পি বিন্দুটা উজ্জ্বল বিন্দু বা উজ্জ্বল পটি তৈরি হবে। আর যদি এই যে বি থেকে পি আর এ থেকে পি এর মধ্যে তরঙ্গ দুটোর পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এখানে অন্ধকার বিন্দু সৃষ্টি হবে। তো আমরা এখানে দেখবো, ক্যালকুলেশন করব। তাহলে পথ পার্থক্যটা আমি নির্ণয় করতে হবে আমাকে প্রথমে, কারণ এক্ষেত্রে পিটা উজ্জ্বল বিন্দু অন্ধকার বিন্দু ডিপেন্ড করছে কিসের উপরে, পথ পার্থক্যের উপরে। তাহলে বি থেকে পি আর এ থেকে পি, এই দুজনের মধ্যে পথ পার্থক্য নির্ণয় করতে হলে আমাকে কি করতে হবে, বিপি মাইনাস এপি করতে হবে। বিপি মাইনাস এপি, সেটা আমি কিভাবে বের করছি, পথ পার্থক্য বিপি মাইনাস এপিটা আমি বের করব। তো প্রথমে আমি কি করলাম, প্রথমে আমি এখানে করেছি এ পি স্কোয়ার সমান লিখেছি ডি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ডি স্কোয়ার, এই জিনিসটা লিখেছি আমি। কি করে পেলাম, তো এখানে সিপি সমান এক্স দিলাম, কারণ কি সি বিন্দু থেকে পি বিন্দু যে ডিস্টেন্স পি বিন্দুটা নিয়েছি সেটাকে এক্স দূরত্ব নিয়েছি, তাহলে সিপি সমান এক্স। এখন এ পি স্কোয়ার সমান হচ্ছে ডি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ডি স্কোয়ার, কীভাবে পেলাম দেখবো আমরা, এ পি স্কোয়ার সমান। তো এই ছবিটা কি করলাম, প্রথমে এ থেকে পি পর্যন্ত একটা রেখা আছে, এ থেকে পি পর্যন্ত একটা রেখা আছে, সেটা টানলাম। এখন এ থেকে পর্দার উপর কি করলাম, একটা লম্ব টানলাম। তাহলে এ থেকে পর্দা যেটা আছে এই ডিস্টেন্সটা কত হবে, ডি, কারণ এই যে বলা হয়েছিল সোর্স থেকে পর্দার মধ্যে দূরত্ব হচ্ছে ডি। তাহলে এ থেকে এই যে পর্দা আছে পর্দার মধ্যে দূরত্বটা কত ডি, সেটা আমরা লিখতে পারি। এখন দেখো সি থেকে পি পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স। এখন এখান থেকে এটা যদি টানি আমি, তাহলে সি থেকে এইটুকু ডিস্টেন্স কত হবে, অর্থাৎ সিটা কি ও থেকে ও এ ডিস্টেন্সটা কত ডি। তাহলে এখান থেকে এখানে একটা যদি লম্ব টানি আমি, তাহলে এখান থেকে এটাও কত হবে, ডি হবে। তাহলে বাকিটা কত, বাকিটা এখান থেকে এটা কত, এক্স মাইনাস ডি হবে। তাহলে এটা ছিল ও, এটা ছিল ও। তো এটা ছিল ও থেকে সি পর্যন্ত ডিস্টেন্স, বা এই দুজনের মধ্যে ডিস্টেন্স কত ডি ছিল, এতে পর্দা আর এর মধ্যে দূরত্ব, আলোক উৎস আর পর্দার মধ্যে দূরত্ব ডি ছিল। এখন দেখো
ও এ ডিস্টেন্সটা কত ডি, কারণ কি ও এ ডিস্টেন্সটা কত ছোট ডি, এটা বলাই আছে, কারণ এ বি এর দূরত্ব হচ্ছে 2D, ও এ আর এটা ডি প্লাস ডি নিয়ে 2D, তাহলে ও এ যদি ডি হয় তাহলে এখান থেকে এইটুকু, তার মানে এখান থেকে এইটুকুটা কত হবে, এইটুকুটা কত হবে ডি হবে, তাহলে বাকি এখান থেকে এইটুকু কত হবে এক্স মাইনাস ডি, কারণ সি আর পি, সিপি দূরত্বটা কত, সিপি দূরত্বটা হচ্ছে এক্স, সিপি দূরত্ব যদি এক্স হয় তাহলে এক্ষেত্রে তোমার এখান থেকে এইটুকু দূরত্ব কত হবে এক্স মাইনাস ডি, কারণ এইখান থেকে এইটুকু যদি এ ডি হয়, এখান থেকে এইটুকু হচ্ছে ডি, তাহলে এক্স মাইনাস ডি আমি পেলাম, এখান থেকে এইটু হচ্ছে ডি পেলাম। এখন দেখো এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি, অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে এ পি স্কোয়ার সমান আমি লিখতে পারি ডি স্কোয়ার প্লাস ডি এক্স মাইনাস ডি স্কোয়ার, সেটাই লিখে হলো এ বি স্কোয়ার সমান হচ্ছে ডি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ডি স্কোয়ার, সেটা এখানে লিখেছি, এ পি স্কোয়ার সমান হচ্ছে ডি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ডি স্কোয়ার, আবার বি পি স্কোয়ার সমান হচ্ছে ডি স্কোয়ার প্লাস এক্স প্লাস ডি স্কোয়ার, কী করে পেলাম সেটা আমরা দেখবো এবারে। এখানে দেখো বি থেকে পি রেখা যেটা গিয়েছিল সেটাই টেনেছি, বি থেকে পি যেটা গিয়েছিল সেটাই করা হয়েছে, বি থেকে পি যেটা গিয়েছিল সেটাই করা হচ্ছে। এবার দেখো বি থেকে এটা একটা লম্ব টানলাম, ডি টানলাম, ঠিক আছে, সি থেকে এই পি ডিস্টেন্স ছিল এক্স, ঠিক আছে। এখন দেখো এখান থেকে পি পর্যন্ত দূরত্বটা কত হবে, এখান থেকে এই যে লম্ব টেনেছি এখান থেকে এই দূরত্বটা কত হবে, দূরত্বটা হবে এক্স প্লাস ডি, কেন ওবি ডিস্টেন্সটা কত ডি, তাহলে সি থেকে এইটুকু কত হবে ডি, সি থেকে এইটুকু দূরত্ব হবে ডি, আবার সি থেকে পি দূরত্ব আগে ছিল কত এক্স, সি থেকে পি দূরত্ব আগে ছিল এক্স, বাকি নিচের দিকে আরো একটু বাড়ছে, কতটা নিচের দিকে এইটুকু কতটা বাড়ছে ডি, তাহলে টোটাল এইখান থেকে এইটুকু দূরত্ব কত হচ্ছে এক্স প্লাস ডি, এখান থেকে নিয়ে এখান অবধি, এখান থেকে নিয়ে এখান অবধি এক্স প্লাস ডি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে বি পি স্কোয়ার সমান আমি লিখতে পারি ডি স্কোয়ার প্লাস এক্স প্লাস ডি এর স্কোয়ার, সেটাই করা হয়েছে, বি প্লাস বিপি স্কোয়ার সমান হচ্ছে ডি স্কোয়ার প্লাস এক্স প্লাস ডি স্কোয়ার, তাহলে এপি স্কোয়ার সমান আমি পেলাম বিপি স্কোয়ার পেলাম, আমাকে করতে হবে কি পথ পার্থক্য বিপি মাইনাস এপি করতে হবে, তাহলে আমি কি করলাম এখন বিপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার লিখলাম, তাহলে এখানে দেখো কি হচ্ছে ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কেটে চলে গেলো এক্স প্লাস ডি এর স্কোয়ার মাইনাস এটা আমি পাচ্ছি, লিখলাম। এবার এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করেছি, বাকি এটা যদি আমি করি ফোর এ বি সূত্রে একটা লিখতে পারি, বা তোমরা যদি মনে হয় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখবো এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে দেখা যাবে ফোর এক্স ডি আসবে, এক্স ডি এক্স স্কোয়ার ডি স্কোয়ার এক্স স্কোয়ার ডি স্কোয়ার কেটে চলে যাবে, এখান থেকে ফোর এক্স ডি আসবে, এটা করা হলো। এবার কি করলাম বিপি মাইনাস এপি রাখলাম, বিপি প্লাস এপিটাকে নিচে নিয়ে গেলাম, তাহলে ফোর এক্স ডি বাই বিপি প্লাস এটি। এখন দেখো এই যে পর্দা, এই পর্দা আছে আর এই যে সোর্স সুসংগত উৎস, এদের মধ্যে দূরত্বটা এদের দূরত্বের তুলনায় অনেক গুণ বড়, এখানে ছবিতে হয়তো অনেক বড় বলে মনে হচ্ছে কম্পেয়ারেবল মনে হচ্ছে, কিন্তু দেখা যায় যে দূরত্বটা অনেকটা বড় এদের দূরত্বের তুলনায়, এ বি এর দূরত্বের তুলনায় এদের দূরত্বটা হচ্ছে অনেকটা বড়, ঠিক আছে। বা এখানে তো আমি বলতে পারি যে এখানে এই দুটোর মধ্যে দূরত্ব এই যে ডি ছোট ডির মধ্যে দূরত্ব হচ্ছে বড় ডির তুলনায় অনেকটা কম, অর্থাৎ এক্স গ্রেটার দেন ডি, এক্স গ্রেটার দেন ডি এই দূরত্বটা অনেক বেশি, তাহলে কি করতে পারি বিপি সমান এপি সমান আমি লিখতে পারি ডি, ঠিক আছে, এই ডিস্টেন্সটা আমি লিখতে পারি ডি, বিপি আর এপি এই ডিস্টেন্স আমি লিখতে পারি, কারণ হচ্ছে গিয়ে এই যে ডিস্টেন্সটা খুবই কাছাকাছি, এই ডিস্টেন্সটা খুবই কাছাকাছি এর তুলনায়, ঠিক আছে, এটা অনেকটা দূরে, তাই বিপিটা আর এপিটা প্রায় কাছাকাছি বলে মনে হবে বিপি প্লাস এপি আমি লিখতে পারি কি টু ডি লিখতে পারি, কারণ দুটোই কি সমান হবে, ঠিক আছে, ডি গ্রেটার দেন ডি যদি হয় তাহলে বিপি সমান এপি, এটা সমান আমি নিয়ারলি ডি লিখতে পারি, তাহলে এটা আর এটা দুটো যদি যোগ করে এখানে যোগ করা আছে ডি প্লাস ডি, তাহলে টু ডি লিখলাম আমি, টু ডি লিখলাম, তাহলে এখানে কি ফোর বাই টু আছে, তাহলে টু এক্স ডি বাই ডি, তাহলে বিপি মাইনাস এপি সমান আমি পাচ্ছি টু এক্স ডি বাই ডি, বিপি মাইনাস এপি অর্থাৎ পথ পার্থক্যটা, তাহলে পি বিন্দুতে উজ্জ্বল পটি না অন্ধকার পটি গঠন হবে সেদের জন্য কি পথ পার্থক্য বের করতে হবে, এখন পথ পার্থক্যটা কত পেলাম বিপি মাইনাস এপি সমান আছে টু এক্স ডি বাই ডি,
ঠিক আছে, পথ পার্থক্য পেয়ে গেলাম, সেটাকে আমি ল্যামডা দিয়ে চিহ্নিত করলাম। পি বিন্দুতে তরঙ্গ দৈর্ঘ্যের পথ পার্থক্য ল্যামডা বিপি মাইনাস এপি সমান 2x ডি/t। এখন দেখো আমরা জানি যদি উজ্জ্বল পটি গঠন হয়, পি বিন্দুতে যদি উজ্জ্বল পটি গঠন করে তাহলে কি করতে হবে, পথ পার্থক্যটা হতে হবে λ/2 এর যুগ্ম গুণিতক। আগে আমরা পড়েছি, আগের এতে ক্যালকুলেশন দেখেছি, λ/2 এর যুগ্ম গুণিতক যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, উজ্জ্বল পটি গঠন হবে। ঠিক আছে, পি বিন্দুতে এন তম যদি উজ্জ্বল পটি গঠন হয়, কততম জানি না, প্রথম হতে পারে, দ্বিতীয় হতে পারে, তৃতীয় হতে পারে, চতুর্থ হতে পারে, তো আমি ধরে নিচ্ছি কত, এন তম উজ্জ্বল পটি গঠন হয়েছে। তাহলে এক্ষেত্রে পথ পার্থক্য ডেল্টা সমান হচ্ছে 2xn d/d, xn মানে এন তম উজ্জ্বল পটি গঠন হয়েছে। তাহলে λ/2 এর যুগ্ম গুণিতক হতে হবে, λ/2 এর যুগ্ম গুণিতক লিখলাম, এখান থেকে কি করলাম, xnটা বের করলাম, xn সমান হচ্ছে কত পাচ্ছি আমি এখান থেকে, ল্যামডা ল্যামডা কেটে চলে যাচ্ছে dn ল্যামডা, বা এখান থেকে আমি পাচ্ছি 2a। xn যেটা বলা হচ্ছে যে সি বিন্দুর উভয় দিকে সি থেকে এন তম উজ্জ্বল পটির দূরত্ব, সি থেকে এন তম উজ্জ্বল পটির দূরত্ব হচ্ছে xn, সেটাই বলা হচ্ছে সি বিন্দুর উভয় দিকে, যেটা কেন্দ্রীয় ছিল সি বিন্দু, তার উভয় দিকে এন তম উজ্জ্বল পটির দূরত্ব, এটা যেটা পেলাম তার উভয় দিকে। পি বিন্দুটা আমি যদি নিচের দিক করে ধরতাম, উপরের দিকে না ধরে, সেই ক্ষেত্রে সে একই জিনিস আমরা পেতাম। এটা বলতে যাচ্ছে সি বিন্দুর এদিকেও হতে পারে এটা, পি বিন্দুটা আবার এদিকেও হতে পারে, এদিকেও উজ্জ্বল পটি গঠন হতে পারে, এদিকেও উজ্জ্বল পটি গঠন, উভয় দিকে। সেটা এখানে বোঝানো হচ্ছে যে xn দিয়ে লেখা হচ্ছে যে এক্ষেত্রে সি বিন্দুর উভয় দিকে সি থেকে এন তম উজ্জ্বল পটির দূরত্ব xn পেলাম আমি। তাহলে পি বিন্দুতে উজ্জ্বল পটি গঠন হয়েছে আমি ধরে নিচ্ছি, তাহলে xn সমান হচ্ছে dn λ/2d আমরা এক্ষেত্রে পাচ্ছি। এখন দেখো এই ফর্মুলা অনুযায়ী xn সমান হচ্ছে dn λ/2d, এটা আমরা পেলাম, অর্থাৎ সি বিন্দুর উভয় দিকে n তম উজ্জ্বল পটি এখানে। এখন দেখো n এর মান যদি আমি 1 বসাই, 1 বসালে কি হবে, x1, তার মানে কি সি বিন্দুর উভয় দিকে প্রথম উজ্জ্বল পটি। 2 বসালে কি হবে, দ্বিতীয় উজ্জ্বল পটি। 3 বসালে কি হবে, তৃতীয় উজ্জ্বল পটি, সি বিন্দুর উভয় দিকে তৃতীয় উজ্জ্বল পটি। তাহলে এইগুলো দূরত্বগুলো আমি পেয়ে যাবো, সি বিন্দু থেকে কত দূরত্বে উজ্জ্বল পটিগুলো গঠন হচ্ছে, x1 x2 x3। এন এর মান যদি আমি 0 বসাই, 0 বসালে এটা কি হয়ে যাবে, পুরোটা 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে, তার মানে কি সেন্ট্রালটা আমি পেয়ে যাবো, যেটা সিতে যেটা গঠন হবে সেই জিনিসটা আমি এখানে পেয়ে যাবো। তার জন্য কি করবো, এন এর মান 0 বসাবো, মানে 1 2 3 করে বসাবো। তো আমি দেখতে পাচ্ছি যে পি বিন্দুটা সি এর উভয় পাশে নিচ্ছি, সি এর উপরের দিকে নিতে পারি বা নিচের দিকে নিতে পারি, উভয় দিকে নিতে পারি। তার জন্য কি করবো, 1 2 3 করে শুরু করবো। এন এর মান যদি 0 বসাই কি পাবো, এটা সেন্ট্রালটা পেয়ে যাবো। ঠিক আছে, সেন্ট্রাল ম্যাক্সিমাম বা কেন্দ্রীয় চরম বিন্দু সেটা পেয়ে যাবো। যেহেতু আমি কি করছি, সি বিন্দুর উভয় দিকে দূরত্বগুলো নির্ণয় করছি, উজ্জ্বল বিন্দুর দূরত্ব যেগুলো সেগুলো নির্ণয় করছি, সেটা পেলাম আমি। তাহলে এখানে xn এটা সি বিন্দুর উভয় দিকে n তম উজ্জ্বল পটির দূরত্ব। এখন কি করলাম, n+1 তম যদি উজ্জ্বল পটি গঠন হয়, তাহলে তার ঠিক পরেরটা, n তম উজ্জ্বল পটি গঠন হলো তার ঠিক পরেরটা, তাহলে n+1 করবো আমি। n+1 তম উজ্জ্বল পটির ক্ষেত্রে কি হবে, x n+1। ঠিক আছে, n ছিল এখানে, n এর জায়গায় কি বসাবো, n+1 বসাবো, n+1 ইন্টু λ/2d। ঠিক আছে, n তম উজ্জ্বল পটির ক্ষেত্রে dn λ/2d, n+1 তম উজ্জ্বল পটির ক্ষেত্রে dn+1 λ/2d, এটা পেলাম। এখন দেখো পরপর দুটি উজ্জ্বল পটির ব্যবধান কত হবে, পরপর দুটি উজ্জ্বল পটির ব্যবধান, তাহলে দুটো উজ্জ্বল পটি আমি পেয়েছি, একটা xn তম, একটা হচ্ছে xn+1 তম। তাহলে এক্ষেত্রে দুটোর মধ্যে দূরত্ব কত হবে, পরপর দুটো, এই একটা তার ঠিক পরেরটা, এটা উজ্জ্বল পটি, তাহলে এদের মধ্যে দূরত্বটা কতটা হবে, তাহলে xn+1 মাইনাস xn সমান এটা করলাম, মাইনাস দিয়ে dn λ/2d করলাম। তাহলে এক্ষেত্রে আমি পাচ্ছি কত, dn λ/2d, dn λ/2d কেটে চলে যাচ্ছে, এখানে আমি পাচ্ছি কত, d λ/2d, d λ/2d। তাহলে পরপর দুটো উজ্জ্বল পটির মধ্যে ব্যবধান আমি পাচ্ছি d λ/2d, ক্যালকুলেশন করে সেটা আমি পেলাম। তাহলে পরপর দুটো উজ্জ্বল পটির মধ্যে ব্যবধান হচ্ছে dn λ/2d আমি পেলাম, সেটা আমি এখানে লিখলাম। এরপর পি বিন্দুতে যদি অন্ধকার পটি গঠন হয়, উজ্জ্বল পটির বদলে অন্ধকার পটি গঠন হয়, তাহলে কি করতে হবে, এখানে পথ পার্থক্যটা কি হয়, λ/2 এর অযুগ্ম গুণিতক হয়, আমরা আগের ক্যালকুলেশনে দেখেছিলাম, আগের ক্লাসে দেখেছিলাম। তাহলে 2n+1 λ/2 লিখেছিলাম, 2n+1 λ/2 অযুগ্ম গুণিতক যদি হয় λ/2 এর, সেটাই লিখলাম। এখান থেকে xnটা কত পাচ্ছি, d/2d 2n+1 λ/2। ঠিক আছে, d/2d 2n+1 λ/2। তাহলে n এর মানটা কত, 0 1 2 3 এভাবে বসাবো। n এর মান যদি 0 বসাই, তাহলে 0 বসালে কি হবে, সি এর বিন্দুর উভয় দিকে প্রথম যে অন্ধকার পটি আছে সেটা গঠন হবে। n এর মান যদি 1 বসায় তাহলে কি হবে, সি বিন্দুর উভয় দিকে দ্বিতীয়, তারপরে 2 বসালে তৃতীয়, এইভাবে কি হবে, পটিগুলো অবস্থান আমরা নির্ণয় করতে পারবো, সি বিন্দুর উভয় দিকে কত দূরত্বে কি হচ্ছে পটিগুলো গঠন হচ্ছে সেগুলো আমরা পাবো। তাহলে n তমর ক্ষেত্রে এই সূত্র গেল, n+1 তম, অর্থাৎ তার ঠিক পরেরটা কত দূরত্বে গঠন হবে, তার পরেরটা n+1, তাহলে d/2d
2 ইন্টু এনের জায়গায় কি বসাবো, এনের জায়গায় n+1 বসাবো, n+1 বসালাম +1, এটা করলাম ইন্টু λ/2। তাহলে পরপর দুটো অন্ধকার পটি গঠন হলো। তাহলে এই পরপর দুটো অন্ধকার পটির মধ্যে দূরত্ব কি করব, তাহলে দূরত্বটা যদি আমি করি xn+1 - xn, এটা করে দেবো বিয়োগ, এটা আছে এটা দুটোর মধ্যে বিয়োগ করে দেবো, বিয়োগ করলে আমি দেখা যাচ্ছে পাচ্ছি dλ/2d। অর্থাৎ পরপর দুটো অন্ধকার পটির মধ্যে যা দূরত্ব dλ/2d। আবার এখানে দেখো পরপর দুটো উজ্জ্বল বিন্দুর মধ্যে দূরত্ব dλ/2d আমি পাচ্ছি। তো এই জন্যেই পরপর আমরা দেখেছিলাম, বলেছিলাম যে পরপর দুটো উজ্জ্বল পটি বা পরপর দুটো অন্ধকার পটির যে ব্যবধান, সেই ব্যবধানকে বলা হচ্ছে ঝালর প্রস্থ। তো এখানে দেখা যাচ্ছে যে দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে সেম, কত, dλ/2d। ঠিক আছে, এই যে ঝালর প্রস্থ, ঝালর প্রস্থ হচ্ছে পরপর দুটো উজ্জ্বল পটি বা পরপর দুটি অন্ধকার পটির মধ্যে ব্যবধান। এই ব্যবধানটা দেখা যাচ্ছে সমান প্রত্যেকটা ক্ষেত্রে dλ/2d করে। উজ্জ্বল পটির ক্ষেত্রে সমান dλ/2d, আর তোমার অন্ধকার পটির ক্ষেত্রে dλ/2d। তাহলে ঝালর প্রস্থ y সমান হচ্ছে dλ/2d। y, এই ঝালর প্রস্থটাকে যদি y দিয়ে চিহ্নিত করি আমরা, তাহলে dλ/2d আমরা এক্ষেত্রে পেলাম। তাহলে এক্ষেত্রে দেখলাম পরপর দুটো অন্ধকার বিন্দু বা অন্ধকার পটি, পরপর দুটো উজ্জ্বল পটির মধ্যে ব্যবধান হচ্ছে dλ/2d। dλ/2d এই ফর্মুলা আমরা পেলাম। এখান থেকে কি আসে, এখান থেকে বেশিরভাগ অঙ্ক আসে, অঙ্কগুলো দেয়, অঙ্কগুলো করতে হবে এই ফর্মুলা যেই, এই যে ক্যালকুলেশনটা টোটালটা করা হলো, এর মধ্যে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো ফেলে আমাদের কি করতে হবে, অঙ্ক করতে হবে। এরপর আসবো কিছু নোট। আমরা ঝালর প্রস্থ y সমান পেয়েছি dλ/2d, dλ/2d। এখন দেখো y এর রাশিমালাতে কিন্তু n নেই, অর্থাৎ কতগুলো অন্ধকার পটি বা কতগুলো উজ্জ্বল পটি গঠন হচ্ছে সেই যে সমষ্টি, এই জিনিসটা কিন্তু নেই, এই জিনিসটা কিন্তু নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি যে ব্যতিচার যে ঝালর সৃষ্টি হচ্ছে, সেই ঝালরের প্রস্থ কিন্তু ঝালরের সংখ্যার উপর নির্ভর করছে না, ঝালরের সংখ্যার উপর কিন্তু নির্ভর করছে না। এই জিনিসটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। যেহেতু এখানে কোনো এন এর রাশিমালা নেই, অর্থাৎ n 1তম 2তম 3 এরকম কিছু নেই, সেই জন্য কি হচ্ছে 1 2 3 4 5 6 এরকম কিছু নেই। তার জন্য কি বলতে পারি আমরা, ঝালরের প্রস্থটা ঝালর সংখ্যার উপর নির্ভর করে, ঝালর সংখ্যা অনেক হতে পারে, ঠিক আছে, ঝালরের সংখ্যার উপর নির্ভর করছে না, অর্থাৎ একটা পটি, দুটো পটি, তিনটে পটি, চারটা অন্ধকার পটি, পাঁচটা অন্ধকার পটি, এরকমের উপর নির্ভর করছে না ঝালর প্রস্থ। এটা হচ্ছে dλ/2d ফর্মুলা অনুযায়ী, এন যেহেতু নেই সেজন্য। 2 নম্বর বলছে যে ঝালরের প্রস্থ কিন্তু আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি y সমান হচ্ছে dλ/2d, dλ/2d আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে ল্যামডাটা যত বাড়বে ওয়াইটা তত বাড়বে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটা যত বাড়বে ওয়াইয়ের ঝালরের প্রস্থটা কি হবে, তত বাড়বে, অর্থাৎ পরপর দুটো অন্ধকার পটি বা পরপর দুটো উজ্জ্বল পটির ব্যবধানটা বাড়বে, সেটা আমি বলতে চাচ্ছি। ঝালরের প্রস্থটা মোটা হবে, এটাই বলতে চাচ্ছি। তাহলে তরঙ্গদৈর্ঘ্য সমানুপাতি হিসেবে, অর্থাৎ ঝালর মোটা হবে, তরঙ্গদৈর্ঘ্য যদি কমে তাহলে ঝালরটা সরু হবে। তার জন্য কি হচ্ছে, সেজন্যই লাল ঝালরের প্রস্থ বেগুনি ঝালরের প্রস্থ অপেক্ষা বেশি। কারণ কি, লাল বর্ণের আলোর ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য বেশি, তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ার জন্য কি হচ্ছে, এই ফর্মুলা ঝালরের প্রস্থটা বেশি হবে, কার থেকে, বেগুনির থেকে। তারপর 3 নম্বর আর একটা নোট আমার করে রাখতে হবে যে ডি এর মান বেশি হলে ঝালরের প্রস্থ বেশি হবে। ডিটা কি, ডিটা ছিল সোর্স আর পর্দার মধ্যে দূরত্ব, সোর্স আর পর্দার মধ্যে দূরত্ব। তাহলে ডিটা যদি বেশি হয় তাহলে ওয়াইটা বেশি হবে, কারণ ওয়াই প্রপোর্শনাল টু ডি, ডিটা বেশি হলে। আবার এই যে ডিটার মান যদি ক্ষুদ্র হলে ঝালরের প্রস্থ বেশি হবে, ডিটা যদি ক্ষুদ্র হয় তাহলে কি হবে, প্রস্থটা বেশি হবে। কেন, ইনভার্সলি প্রপোর্শনাল আছে, তাহলে ডি কমলে ওয়াই বাড়বে, ডি বাড়লে ওয়াই কমবে। তাহলে ওই যে ডিস্টেন্স ছিল 2d, তাহলে ওদের দুজনের মধ্যে ডিস্টেন্সটা যত কমবে তত কি হবে, ঝালরের প্রস্থ বেশি হবে, এটা একটা পয়েন্ট। আর যদি এই যে সমগ্র পরীক্ষা ব্যবস্থাটা আমরা কি করলাম, বায়ুতে করেছি, অর্থাৎ বায়ু মাধ্যমে করেছি। যদি পরীক্ষা ব্যবস্থাটাকে জলে করি তাহলে কি ঘটনা ঘটবে, জলে যদি আমরা করি, জলে নিমজ্জিত করে করি, তাহলে দেখা যাবে তরঙ্গ দৈর্ঘ্যটা হ্রাস পাবে, ঝালর প্রস্থটা কমে যাবে। তরঙ্গ দৈর্ঘ্যটা, আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হ্রাস পাবে, ঝালর প্রস্থটা কমে যাবে। সেটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখব। ক্যালকুলেশনের মাধ্যমে আমরা দেখব যে কীভাবে ঝালর প্রস্থটা কমে যাচ্ছে, অর্থাৎ পরপর দুটি অন্ধকার পটি আর উজ্জ্বল পটির ব্যবধান যেটা, সেটা হচ্ছে কমে যাচ্ছে আর সরু হচ্ছে, সেই জিনিসটা আমরা এখানে দেখব। দেখো আমরা জানি যদি একটা কোনো তরলে ডুবাই, কোনো তরলে যদি ডুবাই তাহলে সেই তরলের প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, তাহলে মিউ সমান হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বা ওই মাধ্যমে আলোর গতিবেগ, সেটা লিখলাম। আবার একটা জানি ভি সমান এন ল্যামডা, আবার একটা কি ফর্মুলা জানি, ভি সমান এন ল্যামডা। তাহলে ভি অর্থাৎ সি সমান কি এন ল্যামডা, এন ইন্টু ল্যামডা, ল্যামডা কি করলাম, এটা বায়ুতে, তার জন্য এয়ার, ল্যামডা এয়ার। আর এখানে এন ইন্টু ল্যামডা এম, ওই যে মিডিয়াম যেটা তরলে যেটা ডুবিয়েছি জলে বা অন্য তরলে, সেটা মিডিয়াম এল ল্যামডা এম লিখলাম। এখন দেখো আমরা জানি যে কম্পাঙ্ক হচ্ছে গিয়ে অপরিবর্তিত থাকে, আলোর কম্পাঙ্ক অপরিবর্তিত, তাহলে এন আর এন এই দুটো কি হবে, সমান, তার জন্য এন দিয়ে লিখেছি।
তাহলে এন কেটে চলে গেলো ল্যামডা ইয়ার বা ল্যামডা এম, মিউটা হচ্ছে ল্যামডা ইয়ার বাই ল্যামডা এম। তাহলে এক্ষেত্রে ল্যামডা এম সমান আমি কি পাবো, ল্যামডা ইয়ার বাই মিউ, ল্যামডা ইয়ার বাই আমি কি পাবো, মিউ পাবো। ঠিক আছে, ল্যামডা ইয়ার বাই আমি এক্ষেত্রে মিউ পাচ্ছি, ল্যামডা এম সমান হচ্ছে ল্যামডা ইয়ার বাই মিউ পেলাম। এখন দেখো মিউ এর মানটা আমরা কি জানি, মিউ এর মানটা হচ্ছে একের থেকে বড়, মিউ এর মানটা একের থেকে বড়, একের থেকে যদি বড় হয় তাহলে ল্যামডা এমটা নিশ্চয়ই ছোট, কারণ এই বড় জিনিসকে আমি কি করছি, ভাগ যদি করি তবেই কি হচ্ছে এর সমান হচ্ছে, আর এর মানটা একের থেকে বেশি, তার জন্য এটা নিশ্চয়ই বড়। ঠিক আছে, তাহলে ল্যামডা এমটা হচ্ছে গিয়ে ছোট, ল্যামডা ইয়ারটা হচ্ছে বড়, ল্যামডা এমটা হচ্ছে ছোট, ল্যামডা ইয়ারটা হচ্ছে বড়। তাহলে ওয়াই ইয়ার লিখলাম, ওয়াই সমান ডি ল্যামডা বাই টু ডি, ওয়াই অর্থাৎ ব্যাতের ঝালে প্রস্থ কোথায়, বায়ুতে, ইয়ার। তাহলে ডি ল্যামডা ইয়ার বাই টু ডি, আর ওয়াই এম মিডিয়াম অর্থাৎ তরলে বা জলের ক্ষেত্রে ডি ল্যামডা এম বাই টু ডি। এখন দেখো কোনটা বেশি, ল্যামডা ইয়ারটা বেশি, ল্যামডা ইয়ার যদি বেশি হয় ওয়াই ইয়ারটা বেশি হবে, আর যেহেতু ল্যামডা এমটা কম তাহলে ওয়াই এমটা কম হবে। অর্থাৎ যদি আমরা কোনো তরলে বা জলে যদি করি তাহলে হচ্ছে ব্যাতির ঝালের প্রস্থটা কী হবে, হ্রাস পাবে, সেটা এখানে করলেন, আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখলাম। এই ছোট ছোট নোটগুলো আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে ফর্মুলা অনুযায়ী। এরপরে যেটা আসছি যে এক দেস্তাবিহীন ঝালর কি, এক দেস্তাবিহীন নন লোকালাইজড ব্যতিচার ঝালর, নন লোকালাইজড বলছে যে ব্যতিচার ঝালর সৃষ্টিকারী সুসংগত উৎস দুটির সামনে যে কোনো দূরত্বে পর্দা লাগলে পর্দায় ব্যতিচার ঝালর সৃষ্টি হচ্ছে, পর্দাতে ব্যতিচার ঝালর সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ব্যতিচার ঝালরের কোনো নির্দিষ্ট জায়গা নেই। তো আমরা এখানে কি করছি যে দুটো সুসংগত উৎস আর পর্দা এদের মধ্যে একটা দূরত্ব ফিক্সড করে দিয়েছিলাম ডি, সেজন্য কি হচ্ছিল, ব্যতিচার ঝালর সৃষ্টি হচ্ছিল ওয়াই সমান হচ্ছে ডি ল্যামডা বাই টু ডি। বলছে এই ব্যতিচার ঝালরটা সৃষ্টি হবে যে কোনো জায়গায়, অর্থাৎ যে সুসংগত উৎস দুটোর সামনে যে কোনো দূরত্ব আমি রাখি, সেই ডিটাকে যদি আমি ডি বাই টু দূরত্বে রাখি সেই ক্ষেত্রেও কিন্তু আমার ব্যতিচার ঝালর সৃষ্টি হবে। অর্থাৎ ব্যতিচার ঝালরের সৃষ্টি হওয়ার জন্য একটা নির্দিষ্ট ফিক্সড জায়গা নেই, একটা নির্দিষ্ট ফিক্সড কোনো জায়গা নেই। অর্থাৎ যে এত দূরত্বের মধ্যে পর্দা এবং সুসংগত উৎস থেকে দূরত্বটাকে ওই যে ডি এর মানটা যদি 25 সেন্টিমিটার 30 সেন্টিমিটার এরকম দূরত্বে রাখবো, এরকম কোনো ফিক্সড জায়গা নেই, যে কোনো দূরত্বে রাখলে ব্যতিচার ঝালর সৃষ্টি হবে। ঠিক আছে, ব্যতিচার ঝালর সৃষ্টি হবে, একে বলা হচ্ছে এক দেস্তাবিহীন ব্যতিচার ঝালর, অর্থাৎ ফিক্সড নয়, এমন নির্দিষ্ট নয়, সেজন্য একে বলা হচ্ছে এক দেস্তাবিহীন ব্যতিচার ঝালর, সেজন্য একে বলা হচ্ছে এক দেস্তাবিহীন ব্যতিচার ঝালর, অর্থাৎ কোনো একটা জায়গায় সীমাবদ্ধ নয়। কিন্তু এক্ষেত্রে কী হবে, ব্যতিচার ঝালরের প্রস্থটা সরু হয়ে যেতে পারে, সেটা একটা হতে পারে, কিন্তু ব্যতিচার অবশ্যই সৃষ্টি হবে যে কোনো জায়গায় রাখলে, এটা হচ্ছে এক দেস্তাবিহীন ব্যতিচার ঝালর বলা হচ্ছে। এরপরে যেটা আমরা আসবো, সেটা ঝালরের কৌণিক বেদ। ঝালরের কৌণিক বেদ অর্থাৎ একটা পটি গঠন হলো, ঠিক আছে, যে দুটো উৎস আছে সে দুটো মিডিল থেকে একটা পটি গঠন হয়েছে, সেখান থেকে আরও একটা যদি পটি গঠন হয়, সেই দূরত্বটা সেই কোণটা কত তৈরি হবে। তো এই যদি রেখা হয় তাহলে এখানে একটা পটি তৈরি হয়েছে, এখানে এই যে দূরত্বটা, এই যে ডিস্টেন্স, এই যে কোণ তৈরি করছে, এই কোণটা কত, সেটা হচ্ছে কৌণিক বেদ বলা আছে। পর্দায় এনতম ঝালরের কৌণিক অবস্থান, এনতম যে ঝালর তার কৌণিক অবস্থান থিটা এন হলে থিটা এন সমান আমি লিখবো এক্স এন বাই ডি, অর্থাৎ আমরা কোণ সমানকারী বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তাহলে এক্স এন যেটা বলছি বা এক্স যেটা বলেছিলাম সেটা কি, সি বিন্দু কেন্দ্রবিন্দু থেকে পি দূরত্ব আমরা বলছিলাম, পি যে পয়েন্টটা ছিল সেটা, সেই দূরত্বটা বাই পর্দা আর তোমার হচ্ছে এর মধ্যে দূরত্ব, এই যে কোণটা তৈরি হয়েছিল সেই কোণটাকে বলা হচ্ছে এখানে কৌণিক বেদ। ঠিক আছে, যে কোণটা তৈরি হচ্ছে, ঠিক আছে, যে কোণটা এখানে তৈরি হচ্ছে, আমরা যদি বলি ঠিক এরকম ধরনের, তাহলে এখানে একটা কোণ তৈরি হচ্ছে, এখানে একটা কোণ তৈরি হচ্ছে, এখানে ধরো এনতম যে এটা, তাহলে এখানে যে কোণটা তৈরি হচ্ছে, এই যে কোণটা তৈরি হচ্ছে সেই কোণটা এখানে বলছে থিটা এন, যেটা এক্স এন বাই ডি, এটাকে বলা হচ্ছে কৌণিক বেদ। এখন এক্স এন এর মানটা আমরা পেয়েছি ডি ল্যামডা বাই ডি এন ল্যামডা বাই টু ডি, ডি এন ল্যামডা বাই টু ডি আমরা পেয়েছিলাম, সেই মানটা আমরা বসালাম নিচের ডি, তাহলে এন ল্যামডা বাই টু ডি আমরা পাচ্ছি। এখানে কি এনতম ঝালরের কৌণিক অবস্থান যেটা হচ্ছে গিয়ে এন ল্যামডা বাই টু ডি আমরা পাচ্ছি। এন প্লাস ওয়ানতম ঝালরের ক্ষেত্রে কি লিখবো আমরা, এন প্লাস ওয়ানের ক্ষেত্রে এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসাবো, সেটা আমরা পেলাম। তাহলে এনতম ঝালরের কৌণিক অবস্থান থিটা এন এন ল্যামডা বাই টু ডি, এন প্লাস ওয়ানতম ঝালরের ক্ষেত্রে থিটা এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু ডি জিনিস পেলাম। তাহলে পরপর দুটো ঝালরের মধ্যে কৌণিক অবস্থানের ব্যবধান বা ঝালরের কৌণিক বেদ এটা কত হবে, আগের মতো ঠিক এটা থেকে এটা বিয়োগ দেবো,
এটা থেকে এটা পরপর দুটো উজ্জ্বল পটির মধ্যে ব্যবধান দেখছিলাম, অন্ধকার পটির মধ্যে ব্যবধান দেখছিলাম। তাহলে এক্ষেত্রে কি করবো, কৌণিক ব্যবধান কত, এটা থেকে কি করবো, এটা বাদ দেবো, এটা থেকে এটা বাদ দেবো। তাহলে বাদ দেওয়ার পর আমি দেখা যাচ্ছে যে λ/2d পাচ্ছি, অর্থাৎ এখানে ঝালরের যে কৌণিক ব্যবধান, সেই ব্যবধানটা কি হচ্ছে, কৌণিক ব্যবধানটা হচ্ছে λ/2d, λ/2d আমরা পাচ্ছি। তো এখানে কি হচ্ছিল, এনতম ঝালরের কৌণিক অবস্থান কত ছিল, এখান থেকে কত এই জায়গায় গঠন হচ্ছিল, এই জায়গায় কত সেটা থিটাতে লিখছিলাম, পরপর দুটোর মধ্যে কত অবস্থান, কত কৌণিক কোণটা কত হচ্ছে একটা, এখান থেকে কি হচ্ছে এই জায়গায় আর একটা গঠন করেছে, তাহলে এখান থেকে আরো একটা কোণ তৈরি হবে, অর্থাৎ দুটো কোণের মধ্যে পার্থক্যটা কত, সেই পার্থক্যটা বলা হচ্ছে কৌণিক বেদ। তাহলে এটা আমরা পেলাম λ/2d। তাহলে এই λ/2d পেলাম। এখানে ছোট ছোট আবার নোট আছে, সেই নোটগুলো আমরা দেখবো। এখন দেখো প্রথম নোট যেটা বলছে যে ঝালরের কৌণিক বেদ পর্দার অবস্থানের উপর নির্ভর করে না। পর্দার অবস্থান দেখো, যেহেতু এখানে ডি নেই, বড় ডিটা নেই, তাহলে বড় ডিটা যদি না থাকে কোণটা কিন্তু একই হবে, কৌণিক বেদটা একই হবে। অর্থাৎ কৌণিক বেদের তোমার হচ্ছে কৌণিক বেদটা পর্দার অবস্থানের উপর নির্ভর করছে না। তারপর হচ্ছে যে সুসংগত উৎস দুটির মধ্যে দূরত্ব বাড়লে কৌণিক বেদ কমবে এবং দূরত্ব কমলে কৌণিক বেদ বাড়বে। তাহলে এখানে দেখো থিটাটা ইনভার্সলি প্রপোর্শনাল টু হচ্ছে 2d, ইনভার্সলি প্রপোর্শনাল 2d। তাহলে 2d হওয়ার জন্য এই 2dটা যত বাড়বে থিটাটা কমবে, 2dটা যত কমবে থিটাটা বাড়বে, সেটা এখানে বলা আছে। আর সমগ্র যদি ব্যবস্থাটি, সমগ্র পরীক্ষা ব্যবস্থাটি কি হচ্ছে, মিউ প্রতিসরণকে কোনো তরলে করা হয়, তাহলে কি হবে, কৌণিক ব্যবধানটা কি হবে, কমবে। কেন কমবে, ঠিক আগের মতো ক্যালকুলেশন, ল্যামডা তরল, এটা কি হচ্ছে ছোট হবে, λ/2টা বড় হবে। এই ল্যামডাটা কি হবে, জলে যদি করা হয় ল্যামডাটা কমে যাবে, তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে, তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে যায় সেক্ষেত্রে কি হবে, এই যে কৌণিক বেদটা কমে যাবে, কৌণিক বেদটা কমে যাবে। এবার যেটা আসবো সেটা হচ্ছে ব্যতিচার ঝালরের আকৃতি। ব্যতিচার ঝালর যেটা থাকে তার আকৃতিটা এখানে বলছে, ছিদ্র ও পর্দার মধ্যে দূরত্ব যদি ছিদ্র দুটির মধ্যে দূরত্বের তুলনায় খুব কম হয়, তাহলে ছিদ্র পর্দার একটা দূরত্ব ডি ছিল, ঠিক আছে, দূরত্ব যদি ছিদ্র দুটির মধ্যে দূরত্বের তুলনায় খুব কম হয়, অর্থাৎ ওই যে 2d ছিল দূরত্ব, ছিদ্রগুলোর মধ্যে দূরত্ব, আলোক উৎস, আর এখানে পর্দা ছিদ্রের মধ্যে দূরত্ব, এই দুটো যদি তুলনামূলকভাবে মানে তুলনা করা যায় এরকম একটা ব্যাপার, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে পর্দাতে যে ঝালর গঠিত হবে সেটা কিন্তু পরাবৃত্তাকার হবে, সেটা কেমন হবে, পরাবৃত্তাকার, হাইপারবোলা। আর ছিদ্র পর্দার মধ্যে দূরত্ব যদি ছিদ্র দুটির মধ্যে দূরত্বের তুলনায় খুব বেশি হয়, ছিদ্র দুটির তুলনায় যদি খুব বেশি হয়, তাহলে এই ক্ষেত্রে যে পর্দাতে গঠিত বা ঝালরগুলো হবে, ঝালরগুলোর কেন্দ্রীয় যে উজ্জ্বল ঝালর হবে তার সঙ্গে প্রায় সরলরৈখিক, সমান্তরাল সরলরৈখিক গঠন হবে, সেটাই বলতে চাইছে। তাহলে এক্ষেত্রে ছিদ্র পর্দার মধ্যে দূরত্ব যে বড় ডি, সেটা যদি ছিদ্র দুটির মধ্যে তুলনায় খুব কম হয়, ঠিক আছে, যে দুটো ছিদ্র ছিল 2d এর তুলনায় যদি কম হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, পরাবৃত্তাকার ঝালর তৈরি হবে। আর এই ক্ষেত্রে যদি ছিদ্রটা বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যে সমান্তরাল আমরা যে রেখা পেয়েছিলাম প্রথম যে একটা ছবি আলোকপুরি অন্ধকারপুরি যে সমান্তরাল হবে, সেরকম ধরনের আমরা পাবো। তো ছবিতে একটু দেখবো আমরা এটাকে। তো আমরা যদি দেখি তাহলে এক্ষেত্রে হচ্ছে গিয়ে ছিদ্র আর পর্দার মধ্যে দূরত্ব আর ছিদ্রদের মধ্যে দূরত্বের তুলনায় যদি কম হয়, সেক্ষেত্রে কি হবে, ঠিক এরকম ধরনের একটা ছবি দেখতে পাবো আমরা পর্দাতে, ঠিক এরকম ধরনের একটা ছবি পাবো, অর্থাৎ প্যারাবোলা টাইপের তৈরি হবে, একটা প্যারাবোলা টাইপের তৈরি হবে। আর যদি ছিদ্রটা অনেক বড় হয়, তখন হচ্ছে ছিদ্র দুটির মধ্যে দূরত্ব তুলনা যদি পর্দা আর ছিদ্রের মধ্যে দূরত্ব বেশি হয়, ডিটা বেশি হয়, বড় ডি, তাহলে কি হতে এরকম সমান্তরালভাবে আমরা রেখা দেখতে পাবো, সেই জিনিসটা এখানে বলা আছে। এরকম ধরনের পরি দেখতে পাবো, বাতাসের ঝালর দেখতে পাবো। আর যদি কম হয় তাহলে সেক্ষেত্রে এরকম ধরনের ব্যতিচার ঝালর আমরা দেখতে পাবো। তাহলে এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে কৌণিক বেদ, ব্যতিচার ঝালর, প্রস্থ, এইসব জিনিসগুলো আমাকে ক্যালকুলেশন করতে হবে এবং সাথে সাথে কিছু অঙ্ক প্র্যাকটিস করতে হবে, এগুলোই ছোটো ছোটো জিনিসগুলো আসবে।